ইনগ্রেশন সেশন টাইপের। আমরা ফ্রি সেমিনার না, একটা ইনগ্রেশন ক্লাস। ইনগ্রেশন ক্লাস বলতে আমরা একটু কিভাবে আমরা ক্লাসটা ডিজাইন করেছি, কিভাবে করব এবং ক্লাসটা কি ধরনের, এই বিষয়ে আমরা একটা 45 মিনিটস এর মতো, মানে 10টা পর্যন্ত একটা সেশন করবো আজকে ইনশাআল্লাহ। আর কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকলে, কারণটা হচ্ছে কি কোয়েশ্চেন অ্যান্সার ইস্যুটা কেন আসছে, যেহেতু আমরা প্রায় 2 সপ্তাহ ধরে মার্কেটিং করছি, প্রচুর কন্ট্যাক্ট করছি, কিন্তু এডমিশন নিচ্ছে না। তো ওইটার জন্যই ঠিক কোন জায়গায় আমরা আটকে আছি ওই জায়গাটা একটু ডিসকাস করা, আবার একই সাথে আমাদের পড়াশোনাটা কেমন হবে সামনের যে জার্নিটা, ওইটা নিয়ে আমরা একটু আজকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি, আমরা আগে শুরু করি, তারপরে কোনো কোয়েশ্চেন আনসার বা যেটা থাকে আমরা আস্তে আস্তে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়ারযুকনি। আচ্ছা, প্রথম পার্টটা হচ্ছে আমাদের যে কোর্সটা মেইন, এটা হচ্ছে বিজনেস সাইকোলজি এন্ড নিউরো লিডারশিপ। তাহলে এখানে আমাদের দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে লিডারশিপ। কমন যে দুটো নাম আমরা জানি। এখন লিডারশিপের সাথে একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে, কেন করা হচ্ছে? নিউরো। নিউরো অর্থটা কি? নিউরো অর্থ হচ্ছে কিছু জায়গায় সাইকোলজিক্যাল, আমাদের নার্ভের, আমাদের যে ব্রেইনের, আমাদের চিন্তা ভাবনার কিছু জায়গা তো কাজ করে। মানে এক সময় আপনার যে পজিশনাল লিডারশিপ বা যেটা ছিল, ওইটার পরবর্তীতে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা আসছে, সেই ইমোশনাল ইন্টেলিজেন্স সহ অ্যাড করে এবং আমাদের ব্রেইনের কিছু কার্যক্ষমতা আমরা কি ধরনের টেকনিক ইউজ করতে পারলে আমরা লিডারশিপ হিসেবে আরেকটু সফল হতে পারি। এবং ওই ইউজটা করে যে নিউরোর যে টেকনিকগুলো ইউজ করে আমরা কিভাবে আমাদের বিজনেস গ্রো করার প্ল্যান করতে পারি। তাহলে আমাদের এন্ড অফ দ্য ডে যদি আমরা আরেকটু সামারি করি, বিজনেস অর্থটা কি? বিজনেস অর্থটা হচ্ছে আমরা যখনই কোনো ব্যবসা করার জন্য একটা প্ল্যান করি, মানে এই কোর্সটা আসলে দুইটা গ্রুপ অফ পিপলের জন্য ইফেক্টিভ। একটা গ্রুপ অফ পিপল হচ্ছে যারা জব করছেন। তাহলে যারা জব করছেন, আমরা সবাই অনেক কিছু বুঝি, যেহেতু চাকরি করি আমরা কিন্তু অনেক কিছু ফেস করি, তারপরও কিছু জায়গায় কিছু কোয়ারি থেকে যায়। মানে এটা হয়তো কেউ অ্যাকাউন্টসে জব করছেন, কেউ সাপ্লাই চেইনে, সবার তো আর মার্কেটিং কোয়ারি থাকছে তা না, কিন্তু বিজনেস কোয়ারি, ব্যবসা নিয়ে কিছু কোয়ারি থাকে। এবং একই সাথে এই ব্যবসাটা, একই ব্যবসায় মানে কি ধরনের, মানে আমরা যখন ক্লাস আগাবো আমরা ডিসকাস করব, মানে ধরেন আমার ব্যবসাটাই, ধরেন আমরা যেটা করি এখন, কেউ যদি বলেন আপনি আসলে কি করেন, আমরা বলতে পারি আমরা কর্পোরেটের, মানে যারা জব করে বা এরকম এদের মধ্যে সার্টিফিকেশন নিয়ে কিছু কাজ করি, ট্রেনিং হয়, পার্টিসিপেন্ট একটা সার্টিফিকেট পায়। যেহেতু আমাদের দেশে সার্টিফিকেট ক্রেভিংটা বেশি, কোর্স মানে কোর্স ফি থেকে আমাদের সার্টিফিকেট ফি বেশি হয়, অবস্থা এরকম। বাইরে হচ্ছে উল্টা, সার্টিফিকেটটা এমনি দেয়, কোর্সের জন্য ফি নেয়, হেভিলি চার্জ করে। তো এখন তাহলে আমাদের এই এই কোর্সের যে মার্কেটিং, ধরেন আমাদের এই ধরনের একটা মার্কেটিং প্ল্যান ডিজাইন করতে দিলাম আপনাদেরকে, দেখা গেল কি 10 জন 10 রকম করবে, কিন্তু আসলে কি হয়, কারণ আমি এখানে কাজ করছি আজকে 8 বছর ধরে, 8 ইয়ার্স, এবং 8 বছর ধরে আমি স্টিল লার্নিং, আমি প্রতিদিন লার্ন করি। ধরেন আপনার প্রতিটা সময় লার্ন করি, এবং লার্ন করতে করতে আমাদেরও কিছু ফাইন্ডিংস আছে বিজনেস নিয়ে, মানে আমরা যে ব্যবসাটা করছি, এডুকেশন, এখানে বাংলাদেশের পার্সপেক্টিভ, এখানে আবার পার্সপেক্টিভ দুরকম হয়। আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশ পার্সপেক্টিভে, আমি যেহেতু আবার একই সাথে ইন্ডিয়াতে কিছু কাজ করি, শ্রীলঙ্কায় কিছু কাজ করি, ভিয়েতনামে কিছু কাজ করি, আবার ওদের পার্সপেক্টিভ ডিফারেন্ট। হ্যাঁ, আপনার শ্রীলঙ্কার পার্সপেক্টিভটা আকাশ পাতাল ডিফারেন্ট, এটা ম্যাচই হয় না আর কি। ধরেন আমি যদি এটা শ্রীলঙ্কায় হতো, আমি যদি বলতাম প্রফেশনাল ডিপ্লোমা বিজনেস লিডারশিপ, আজকে একটা ইনগ্রেশন ক্লাস আছে, ইউ ক্যান জয়েন এন্ড টেক ইউর ডিসিশন ওয়েদার ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অর নট, আপনার মিনিমাম 1200 থেকে 1400 পিপল জয়েন করতে, ইফ ইট ইজ শ্রীলঙ্কায় হলে। এবং 1400 থেকে কনভার্ট হয়তো আপনার ধরেন 400 থেকে 500। তো শ্রীলঙ্কা মানে তাহলে ওখানকার আবার সাইকোলজিটা কমপ্লিট ডিফারেন্ট। তাহলে বিজনেস সাইকোলজিটা আমি যদি আরো সামারি করি, এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এর একটা ইস্যু, অবশ্যই এখানে মার্কেটিং আছে। আবার বিজনেস সাইকোলজিতে আমরা দিন শেষে যে প্রোডাক্টটাই করি, প্রোডাক্টটা কার জন্য? ফর দ্য পিপল। আপনি যে এআই, এআই একটা প্রোডাক্ট। এখন এআই প্রোডাক্টটা তৈরি করেছে আপনার বড় বড় কোম্পানিরা, মানে আপনার যারা ব্যাক এন্ডে অনেক বড় বড়, আমাদের যেটা ফেমাস এখন সবাই খুব ইউজ করছে ভিডিও টিডিও করার জন্য, এটা ব্যাক এন্ডে হচ্ছে কি, এটা ব্যাক এন্ড হচ্ছে ইলন মাস্ক, তাই না? মানে ওরা বড় বড় ধনীরা আছে। এখন ওরা কি করছে, এই আইটা দিয়ে আমার আপনার কাজ সহজ করছে। কাজ সহজ করার ফলে কি হচ্ছে, ওদের দাবি কাজ সহজ করার ফলে হচ্ছে কি, আমরা অনেকে বলছি অনেকে কাজ চলে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি আপনার এআই এসে কাজ একদম গণ ছাঁটাই হয়েছে? বড় বড় কোম্পানি ছাড়া মেটা টেটা হয়েছে, বা কিছু কিছু নেচারের জব আপনার হয়তো কমে গেছে। ধরেন এখন আমার স্ক্রিনে যে ছবিটা দেখছেন, আগে এই ধরনের একটা ছবি বানাইতে আমরা যখন
যখন ছিল ফার্স্টে ছবিগুলো বানাতে হতো অ্যাডোবিতে, ইলাস্ট্রেটরে বা ইয়েতে, তখন মিনিমাম 1 ঘন্টার মতো সময় যেত এরকম একটা ছবি বানাতে। বর্তমানে এরকম একটা ছবি বানাতে টুকস কত 5 মিনিটস থেকে 6 মিনিট, এর বেশি লাগে না। আপনি যদি ঠিক মতো প্রম্পট জানেন, ঠিক মতো বুঝে বলতে পারেন, তা 5-6 মিনিটে সে কিন্তু এই ছবিটা করে দিচ্ছে। তাহলে তাই বলে কি আগে যারা ছিল ওদের কি ব্যবসা বন্ধ হয়ে গেছে? ওদের ব্যবসা বন্ধ হচ্ছে না, নেচার চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস। কিছু জায়গায় বিজনেস নেচার, জব নেচার চেঞ্জ হচ্ছে। আমরা যখন একদম ছোট ছিলাম, আমরা যখন 5-6 পড়ি, 88-এ ছিলাম আমি, ক্লাস 6-এ, তখন আমাদের পাড়ায় পাড়ায় কতগুলো ভিডিও ক্যাসেটের দোকান ছিল, ওরা ভিডিও ক্যাসেট ভাড়া দিত। তখন ভিডিও ক্যাসেট নেওয়ার জন্য ওদের পেছনে যেতে হতো, দেন না দেন না টাইপের, না চিনলে 200-300-500 টাকা জমা নিত, জমা নিয়ে একটা ক্যাসেট দিত। আমরা সত্যজিৎ রায়ের একটা মুভি আনার পর এটা চালানো হতো, স্ক্রিন ডিস্টার্ব করে বা চলে না, আবার যেতাম, ভাইটা চেঞ্জ করে দেন, প্রিন্ট ভালো না, ওরা আবার করে, অনেক ধরনের। এই ভিডিও দোকানগুলো কন্টিনিউ হলো। ঠিক আমরা যখন 10-এ উঠলাম, ক্লাস 10-এ 92-র দিকে, তখন ফার্স্ট টাইম বাংলাদেশে ডিশ অ্যান্টিনার কানেকশন আসছে। ডিশ অ্যান্টিনা ডিশ অ্যান্টেনা আসার সাথে সাথে আপনার 1.5 থেকে 2 বছরের মধ্যে যেটা হলো, কমপ্লিট ভিডিও ক্যাসেটের দোকানগুলো বন্ধ হয়ে গেল। সকল ভিডিও ক্যাসেটের দোকান বন্ধ, অনলি ডিশ অ্যান্টেনা। আচ্ছা, ওইটা চললো কতদিন? ওইটা চললো আপনার হয়তো 93-94 পর্যন্ত এরকম। 95-এর দিক থেকে হঠাৎ করে শুরু হলো ভিসিডি, ভিডিও সিডি। আপনার টিভিতে তখন দিনের চ্যানেল হচ্ছে, নতুন নতুন প্যাকেজ নাটক হচ্ছে, আপনার প্রচুর চ্যানেলে নাটক দেখাচ্ছে, নাটক সব দেখা যাচ্ছে না, 5টা চ্যানেলে এট এ টাইম 5টা নাটক হয়, এবং ওই নাটকগুলো মিস হচ্ছে। ওই নাটকগুলোকে আবার টিভিতে সিডি করে করে সেল করছে। ফাহিম টেলিকম বলে বনানীতে দেখবেন একটা পুরা একটা সিডির দোকান হয়ে গেল, এবং ওইখান থেকে সিডি কিনে কিনে লোকজন ভাড়া দিচ্ছে। আমি নিজে থাকতাম কাজীপাড়ায়, ঢাকায় 2007 সালে। আমার এখনো মনে আছে, আমি মাঝে মাঝে সিডির ভাড়া নিতাম কাজীপাড়া একটা দোকান থেকে। ভাড়া নিয়ে আমি ওই সিডি প্লেয়ারে বসে বসে আমরা সিডি দেখতাম। এখন সেই সিডি কই? ইভেন ল্যাপটপে, যে আমরা ক্লাস নিচ্ছি আপনাদের, আমার ল্যাপটপে কোনো সিডির অপশনই নেই। এবং শুধু তাই না, আমার কাছে অনেকগুলো ড্রাইভার, মানে আমাদের প্রিন্টার কিনেছি আমি 2018 সালে। 2018 সালে যখন প্রিন্টার কিনেছি, প্রিন্টারের সাথে আমাদেরকে একটা সিডি দিয়েছিল ড্রাইভারটি ইনস্টল করার জন্য, তো আমরা দিয়ে ইনস্টল করে আমরা প্রিন্টারটা করতাম। এখন রিসেন্টলি যে প্রবলেম হয়েছে, আমার ড্রাইভারও আছে, মানে আমার সিডিটাও আছে, প্রিন্টারও আছে। এখন নতুন কেউ আসছে, ওকে যখন আমি এটা ইনস্টল করতে যাব, দের ইজ নো অপশন। সিডি নাই আমার পুরো অফিসে, কারো ল্যাপটপে কোনো সিডি নাই যে এখান থেকে আমি এটা ইনস্টল করে ইয়ে করতে পারবো। মানে নতুন এবং আবার নাই, আবার আরেকটা কি হচ্ছে, কোম্পানির ওয়েবসাইটে ফ্রি সিডি ড্রাইভার দেওয়া আছে, আমরা ওইখান থেকে নিতে পারছি। তাহলে আমাদের দেখেন কন্টিনিউস ব্যবসা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এখন দেখেন ডিশের, আমাদের সবার বাসায় আমার ধারণা ডিশের একটা কানেকশন আছে। আমরা মাস শেষে 400 টাকা 500 টাকা করে ডিশের জন্য দেই। আমরা কয়জন ডিশের কানেকশনটা ওপেন করি? আমরা একটু চিন্তা করে দেখেন, আমরা কত ডিশের লাইন নিয়ে ঢুকি। আর তাহলে আমরা এখন কি করছি? আমরা আসলে টিভিতে সবাই ইউটিউব দেখছি, তাই না? তার আমার ইয়েটা চেঞ্জ হচ্ছে, আমার মডালিটিটা চেঞ্জ হচ্ছে। দিন শেষে এখন যারা আগে একসময় ব্যবসা করতো, যারা মুভি বানাতো, মুভি করে টিভিতে রিলিজ করতো, মুভি টিভিতে না, আপনার সিনেমা হলে রিলিজ করতো, এখন মুভি করে রিলিজ হচ্ছে সরাসরি কতগুলো ছোট ছোট চ্যানেলে, তাই না? যে চ্যানেলগুলো ওন করে আপনার ব্যাক এন্ডে কিছু বড় বড় ইন্ডাস্ট্রিটা, চ্যানেল আই ওদেরও বোধহয় একটা আছে, এরকম বিভিন্ন জনের আছে, এই ট্রান্সকমের আছে। এখন এই যে ওগুলো আছে, চ্যানেলগুলো আছে, ওইখানে ওরা মুভি করে ওখানে রিলিজ করছে, এবং ওইখানে আমি আপনি দেখতে পারেন খুব চিপ, শুনতে মনে হয় খুব চিপ না, আপনার 30 টাকা বা 50 টাকা মান্থলি সাবস্ক্রিপশন, আপনি এটা ইয়েটা নিয়ে নিবেন, আপনি নতুন নতুন নাটক আসছে, মুভি আসছে, এবং ওই নাটকের কোয়ালিটি আবার ভালো। ওই নাটকের আপনার নর্মাল প্যাকেজ নাটকের বাজেট থাকে 1 লক্ষ টাকা, কিন্তু ওই ধরনের ওটিটি চ্যানেলের নাটকের বাজেট থাকে আপনার 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা। এবং দে আর আর্নিং মানি। এবং আপনার নতুন যে মুভি নেটফ্লিক্সে চলে আসছে, আপনার যে মুভিটা হলে আসছে, হলে গিয়ে আপনি মুভি দেখতে গেলে আপনার লাগে কথার কথা $5 টিকিট। আপনি যদি $15 দিয়ে আপনি সাবস্ক্রিপশন কিনে রাখেন, বিদেশে ওদের কথা বলছি, তখন ও এই যে স্পাইডারম্যান মুভি আসছে ওরা দেখতে পারে। তাহলে আমাদের সব জায়গাতেই বিজনেস, কিন্তু বিজনেসটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, এবং টার্গেট গ্রুপ হচ্ছে হিউম্যান। হিউম্যানকে নিয়ে আমাদের কাজটা করতে হবে। তো এই জায়গায় হচ্ছে, ওয়াই ডু টু বিজনেস সেলিং দ্য সেম প্রোডাক্ট, দুটো ব্যবসা selling the same product at almost same price end up with completely different result? দুটো ব্যবসা আছে
যারা অলমোস্ট সেম টাইপের প্রোডাক্ট সেল করে, অলমোস্ট সেম টাইপের প্রাইসিং করছে, কিন্তু তারপরও কি হচ্ছে, দুজন দুই রকমের রেজাল্ট আসছে। একজন হয়তো আর্নিং মানি ভালোই করছে, আরেকজন হয়তো খুব ভালো করতে পারছে না। কিন্তু কেন? সামটাইমস কিন্তু এটা দেখবেন, ধরেন আমি একটা কোর্স, অন্য কোর্স, এটা আপনাদের সাথে রিলেটেড না, আমাদের আরেকটা কোর্স আমরা নিয়ে আলাপ করছি, প্রফেসর নাজমুল হক, আপনারা হয়তো নামও শুনেন নেই। নাম শুনেন নাই বলতে এটা আপনাদের লাইনে না। প্রফেসর নাজমুল হক স্যার ছিলেন ঢাকা ইউনিভার্সিটির এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চের একজন প্রফেসর, এবং লিজেন্ডারি টাইপের কিছু লোক থাকে না, উনি হচ্ছে লিজেন্ডারি। উনি স্ট্রাগল করছে, উনি ঢাকা ভার্সিটি থেকে রিটায়ার করেছে। উনি হচ্ছে বস অফ দ্য বস, টিচার অফ দ্য টিচার আর কি, মানে ওনার কাছে টিচাররা যায়, টিচাররা শিখে স্কুলের জন্য, আপনার স্পেশাল চাইল্ডের টিচাররা ওরা শিখতে যায়। বাট উনার উনার কোনো সেল নাই, মানে উনার প্রোডাক্ট উনি সেল করতে পারছে না। উনার প্রোডাক্টের কোয়ালিটি আকাশ ছোঁয়া, মানে এক্সেলেন্ট লেভেলের একটা উনি প্রোডাক্ট, মানে অ্যাজ এ প্রোডাক্ট উনি তো ক্লাস নেবে, অ্যাজ এ প্রোডাক্ট হি ইজ এন এক্সেলেন্ট রিসোর্স, বাট উনি কোনো সেল করতে পারছে না। কেন? এবং উনাকে যখন আমি বললাম স্যার চলেন আমার সাথে একত্রে কাজ করি, হি ইজ ভেরি হ্যাপি। কেন হ্যাপি? নট ফর মানি, উনি পড়াতে পছন্দ করে, কিন্তু উনি পড়ানোর জন্য উনি অডিয়েন্স আনতে পারছে না। কেন পারছে না? ডিউ টু মার্কেটিং। কারণ উনার মার্কেটিং কিন্তু হয়, উনার ওয়েবসাইট আছে, উনাদেরও ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, সবকিছু আছে, বাট সমস্যা কি হয়েছে, ওই যে বললাম, আমাদের প্রসেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের আগে যে প্রসেসটা ছিল, আমাদের প্রসেসটা চেঞ্জ হচ্ছে, এটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, সামনে আরো চেঞ্জ আসবে। তাহলে ওয়াই ডু ইন্টেলিজেন্ট পিপল মেক পুয়ার বিজনেস ডিসিশন? অনেক বুদ্ধিমান লোক সব বুঝে, কিন্তু বিজনেস ডিসিশন নিতে গিয়ে ওনারা কিন্তু অনেক সময় পুয়ার ডিসিশন নেয়। রং বলবো না, পুয়ার ডিসিশন নেয়। কেন? দ্য আনসার ইজ রেয়ারলি মার্কেটিং। নর্মালি আমরা এগুলোর ক্ষেত্রে কি বলবো, মার্কেটিং এর প্রবলেম, যেটা আমাদের ক্ষেত্রেও বলে, মানে আমরা যে কোর্সটা আমরা রান করি বা আমরা যেটা রান করি এই ক্ষেত্রেও কিন্তু সেম। আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেমটা মানে জেনারিকলি যদি বলে, আমাদের প্রবলেমটা মার্কেটিং। বাট আসলে আমাদের প্রবলেমটা মার্কেটিং এর না, ফাইন্যান্সেরও না, অপারেশনেরও না। আমার যেটুক কোর্স আছে, আমার যতটুকু ফাইন্যান্সিং দরকার, আমার ওইটু আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিং আছে। আমার অপারেশন টিম, যে ধরনের অপারেশন টিম দরকার আমার ওইটাও আছে। মার্কেটিং, আমরাও ফেসবুকে মার্কেটিং করছি, লিঙ্কডইনে পোস্ট দেওয়ার চেষ্টা করছি, সবই করছি। কিন্তু মেইন সমস্যাটা কোথায়? মেইন সমস্যা হচ্ছে আনসার ইজ সাইকোলজি। আমি যখন কোনো কোর্স করাতে যাচ্ছি, তখন এই কোর্সটা যখন আমরা ডিজাইন করছি, কোর্স ডিজাইনের সময় আমাদের এখন যে আরো অনেকগুলো প্রবলেম আসছে, ধরুন বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের কোর্সের আসলে আমরা পিপল, মানে আমাদের পিপল যেটা বললাম, উই আর নট ইন্টারেস্টেড ফর প্রোডাক্ট, উই আর ইন্টারেস্টেড ফর এন্ড রেজাল্ট। মানে আমি যে সার্টিফিকেটটা পাবো, সার্টিফিকেটটা কোত্থেকে পাবো, আমি যে সার্টিফিকেটটা পাবো সার্টিফিকেটে কি নাম লেখা থাকবে, আমরা মোর ইন্টারেস্টেড, মোর ফোকাস অন ওই জায়গায়। কেন? এখানেও কারণ আছে। কারণটা হচ্ছে আমরা ছোট কাল থেকেই কিন্তু আমাদের শেখানো হয়েছে যে তুমি যেটা করবে চাকরিতে যদি কাজে না লাগে, মানে আপনি সেলফ ডেভেলপমেন্ট, ওটা আবার কি জিনিস খায় না মাথায় দেয়, চাকরিতে কাজে লাগতে হবে। আমি যে সার্টিফিকেট পাবো ওটা নিয়ে আমার চাকরি পাইতে হবে, যে সার্টিফিকেট পাবো ওটা নিয়ে আমার গ্রো করতে হবে, মানে ওই জায়গাতে আমরা একটা রেজাল্ট চাচ্ছি, এবং রেজাল্টটা কত? ইনস্ট্যান্ট রেজাল্ট। তাহলে আমরা এই জায়গাতেও তাহলে আমাদের একটা সাইকোলজির একটা পার্ট আছে। আমরা আসলে কোর্সটা যখন ডিজাইন করি, এই যে এই কোর্সটা দেখেন, আমরা এখানে কি বলছি, এটা আমরা কোর্সটাকে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে দেওয়া হচ্ছে। এই যে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে সার্টিফিকেট দেওয়ার জন্য আমাকে ওদের এখানে রেজিস্ট্রেশন করতে হয়েছে, আমার কোম্পানির সকল কিছু পাঠাতে হয়েছে, ওদেরকে পেমেন্টও করতে হয়েছে, নাহলে সে কেন আমাকে ইস্যু করবে। এবার আমার প্রত্যেকটা কোর্স ডিজাইন করে করে প্রত্যেকটা কোর্সের মডেল মডিউল থেকে শুরু করে প্রেজেন্টেশন শুরু করে সব পাঠাতে হয়েছে। সব পাঠানোর পর একটা এপ্রুভাল প্রসেস হয়ে গেছে। এপ্রুভাল প্রসেসে যাওয়ার পর আমরা অ্যাসেসমেন্ট কিভাবে করব সবকিছু শুনলাম, কিন্তু এত কিছুর পরও কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এই সাইকোলজিটাকে যেন ধরতে পারি, কারণ এটাও একটা রিকোয়ারমেন্ট, সাইকোলজিক্যাল রিকোয়ারমেন্ট। সার্টিফিকেট কে দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে, এই পার্ট গুলোতে। আর আমি আপনাদের সাথে এতক্ষণ যে বকবক করছি, আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি ইনস্টিটিউট অফ সাইকোলজি এন্ড ডেভেলপমেন্ট বা একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই দুটারই আমি বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। আর ইনস্টিটিউট অফ সাইকোলজি এন্ড ডেভেলপমেন্টের এটা একদম নতুন প্রোডাক্ট, আমাদের 2026 সাল থেকে আমরা কাজ শুরু করেছি, 25 থেকে, 26 না 25 থেকে। আমরা বেসিক্যালি এখানে সাইকোলজির কোর্সই করাই। এবং আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম ওয়ান্স আপন এ টাইম, আমি কিন্তু একদম প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। 13 বছর আমি অ্যাকাউন্টস প্রফেশনে ছিলাম। অ্যাকাউন্টস থেকে আমি সুইচ করি আপনার পুরোপুরি এইচআর এ, এইচআর এন্ড সেলস অপারেশন।
এই জবটা সুইচ করার পেছনে আমার কারণটা ছিল সেলসটা। আই নিড টু নো, আই নিড টু লার্ন সেলস, আমার সেলস মার্কেটিং, কারণ আই ওয়াজ ডিটারমাইন্ড আমি ব্যবসায় আসবো। ব্যবসায় আসতে গেলে আমি এটুকু বুঝছিলাম, আপনি যদি সেলস না বুঝেন আপনি ব্যবসা করতে পারবেন না। যদিও এখানেও আমার লার্নিং ম্যাসিভ একটা বড় সমস্যা আছে। সমস্যাটা কি, আমি এফএমসিজি নিয়ে হিউজ কাজ করেছি। এফএমসিজি আমি নিউজিল্যান্ডের মিল্ক বিক্রি করা, নুডলস বিক্রি করা, চিপস বিক্রি করা, আপনার কোকোলা নুডলস এর সাথে নিউজিল্যান্ডের কিভাবে কি করা যায়, আপনার কোথা থেকে প্রোডাকশন হবে, সোর্সিং হবে, সবকিছু আমরা তো করলাম। কিন্তু করার পরে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা হলো কি এফএমসিজির প্রোডাক্ট, মানে আমরা সেলস করার জন্য সেম সাইকোলজি, এফএমসিজির সাইকোলজি আর আমি যখন একাডেমিক এডুকেশনে আসছি, এই দুইটা সাইকোলজি সেম না, এই দুইটার আবেগের জায়গা সেম না, এই দুইটার নিড সেম না, এই দুইটা এগুলো কিন্তু আলাদা আছে। তখন এগুলো যখন আমি এটা আমি বুঝছি কখন, যখন আমি জব ছেড়ে প্র্যাকটিক্যালি ইয়েতে আসলাম, মানে প্রফেশনালি আমি ট্রেনিং কাজটা করাতে আসলাম, যেটাকে আমি ওই জায়গায় আমি নিজেকে বলি ওয়ার্ক প্লেস সাইকোলজিস্ট। বর্তমানে আমি আমার পেজের নামও দেখবেন ওয়ার্ক প্লেস সাইকোলজিস্ট, এবং আমি পরবর্তীতে অনার্স মাস্টার্স দুটোই করেছি সাইকোলজিতে, অনেক পরে, এইচআর গুলো পরে 2015 সালের পর। আর এবার হচ্ছে সেই পুরোনো জিনিসটা একটু আরেকবার বলি, ওয়াই ডু টু বিজনেস সেলিং দ্য সেম প্রোডাক্ট এট অলমোস্ট সেম প্রাইস এন্ড আপ উইথ কমপ্লিটলি ডিফারেন্ট রেজাল্ট? আমরা একটা ছবি দেখি, দুইটা ছবি পাশাপাশি, এটাও একটা কফি হাউস, এটাও একটা কফি হাউস। এই কফি হাউসের কফি ইজ এক্সেলেন্ট, ধরেন এটা ইমাজিন, এগুলো জাস্ট নেমোনিক আপনাদের সাথে আলাপ করার জন্য করেছে, যে এক্সেলেন্ট কফি করে। আপনি এখানে গেলেন, চিনতাম পরিষ্কার, কিন্তু ময়লা টয়লা নাই, টেবিল আছে, টেবিলের প্রত্যেকটা টেবিলে একটা করে আপনার ফুলদানি দেওয়া আছে। আপনার এখানে কফি হাউসের কফি তো এরকম ছোট ছোট টেবিলে বসলেন, টেবিলে বসে আপনি কফি দিতে বললেন, উনি কফি দিল, কফি আপনি খেলেন, কফি ওয়াজ এক্সেলেন্ট। এসপ্রেসো কত বলছো, $2, আমেরিকানো 2.2, লাটে 2.8, কাপুচিনো 2.8, মকা, হ্যান্ড ব্রু, সবকিছু এখানে দেওয়া আছে, আপনি খেলেন। আপনি মার্কিং যদি করতে দেন, ইউ বলবেন দিস ইজ এন এক্সেলেন্ট কফি, ওকে, এটা কোনো সমস্যা নেই। সেকেন্ড পাশে, ডান পাশে যে দোকানটা যাচ্ছেন, এই দোকানটাতেও দেখেন, আগে প্রাইস মেনুটা দেখেন, দেখেন অলমোস্ট সেম, তাই না? এটা এসপ্রেসো টু, এটা এসপ্রেসো টু, আমেরিকানো 2.2, আমেরিকানো 2.2, লাটে 2.8, 2.8, প্রাইস ইজ সেম, কফির প্রাইস সেম, গুড কফি গুড মুড। ওরা যেটা করেছে দেখেন, এই জায়গাটাতে একটা লাইটিংটা একটু ডিফারেন্ট, তাই না? লাইটিংটা একটু চকচকা লাইটিং, এখানে আপনার 1 2 3 4 5টা লাইট জ্বলছে, এই যে ফুডের এই জায়গাতে লাইট জ্বলছে, এখানে লাইট টাইট জ্বলছে, চারপাশে অনেক কিছু হচ্ছে। এবং যখন হচ্ছে এখানে, যখন আপনার সেম এখানে একটা কাউন্টারের মতো আছে, আপনার কাছে হাসছে হেসে, স্যার কি নিবেন স্যার, স্যার এক্সকিউজ মি স্যার প্লিজ ওয়েট, আপনি একটু বসতে পারেন, আমি আপনার টেবিলে দিয়ে আসতে পারি, সুন্দর করে কথা বলছে। এখানে ওই যে টেবিল দানের পাশে আবার দেখেন একটা মোমবাতি দিয়েছে ছোট করে, দ্যাট মিনস এটার অ্যাম্বায়েন্সটা একটু ডিফারেন্ট। এই সাথে এখানে কি করেছে, দে হ্যাভ নাইস মিউজিক, ঢোকার পর থেকে একটা রিসিভিং মিউজিক চলছে পেছনে, ফ্রেন্ডলি গ্রিটিং, অ্যাট্রাকটিভ মেনুগুলো দেখেন, টুডেস স্পেশাল, ক্যারামেল লাটে, মকা ফ্রাপে, বেরি স্মুদি, মানে তাহলে এটা হচ্ছে কি ফ্রেন্ডলি গ্রিটিং, অ্যাট্রাকটিভ মেনু, বিউটিফুল লাইটিং। বাট এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ দ্য রেস্ট, লোকজন কি চাচ্ছে মেইনলি, এখানে মেইনলি আপনি এই দোকানটাতে কেন আসছেন, ফর কফি, আপনি কিন্তু এসছেন ফর কফি, বাট আপনি এই কফির কোয়ালিটিটা এদের থেকে খারাপ। এদের কফি যদি আপনি 5 আউট অফ 5 দেন, এদের কফিকে আপনি হয়তো 3.5 আউট অফ 5 দিবেন, বাট স্টিল দেখবেন অটোমেটিক্যালি আপনি দোকানটাকে চুজ করবেন। ফলে আমরা কি প্রোডাক্ট কোয়ালিটি দেখে চুজ করেছি, কোশ্চেনটা এখানে। তাহলে এখানে আমার এইটার প্রোডাক্ট কোয়ালিটিটা হচ্ছে বেটার, মাচ বেটার, শুধু বেটার না মাচ বেটার, কিন্তু এই প্রোডাক্ট কোয়ালিটিটা অত ভালো না। তাহলে আমরা কেন চুজ করেছি, তার অর্থ কি আমরা যে আমরা বলি আমরা কোয়ালিটি দেখে কিনি, তাহলে আমরা কোয়ালিটি প্রোডাক্ট কিনি, ইজ ইট রিয়েল? তাহলে এখানে দেখেন, তাহলে এখানে বলা হচ্ছে পিপল ডোন্ট বাই কফি, পিপল আসলে, আপনি যখন এই দোকানে গিয়েছেন আপনি আসলে কফির জন্য যান নাই। কফির জন্য যান নাই কেন? আপনি গিয়েছেন পিপল বাই ফিলিংস, people by startups, people by comfort, people by identity, people by experience. Business psychology studies why, মানে why people buy, আমি how to sell না, why people buy, this is the part of business psychology. আমার কাছে দেখি একটু আগে আপনাদের ক্লাসটা নেওয়ার আগে আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার একটা ক্রেডিট কার্ড আছে না, আমার ক্রেডিট কার্ডটা খুব কন্ট্রোল, কিন্তু ক্রেডিট কার্ড একটা রাখতে হয়, নাহলে আমি এই যে ফেসবুকের টাকা, লিঙ্কডইন, অনেক জায়গায় তো পে করতে হয় আমাদের। এখন ওটার জন্য ক্রেডিট কার্ডে দেখে আমার কাছে একটা মেসেজ আসছে, মেসেজটা কি,
কালকে কালকে হচ্ছে 5ই জুলাই সরকারি ছুটি, তাহলে অটোমেটিকলি 5ই জুলাই সরকারি ছুটি দুপুর বেলা সাধারণত রেস্টুরেন্টে লোক কম যায়। সরকারি ছুটিতে লোকজন কখন বেশি বের হয়? বিকাল বেলা। সব বিকাল বেলা বেরোবে, সন্ধ্যায় বের হয়, রাতে ডিনার করে। রাতে দেখবেন কালকে রেস্টুরেন্ট সব জমজমাট, সব এরকম একটা পার্ট আছে। নর্মালি দুপুর বেলা একটু একটু যেহেতু বন্ধের দিন, সকালে ঘুম থেকে উঠে একটু লেটে, তাই না? নর্মালি যদি সবাই অফিস যেতে হবে জন্য 7টায় উঠে, যদি উঠে 7টায়, স্কুলের বাচ্চা থাকলে 6টায় উঠতে পারে, কিন্তু 6টা 7টায় উঠছেই নর্মালি। কিন্তু কালকে যেহেতু বন্ধ, কালকে দেখা যাবে বেশিরভাগ লোক ঘুম থেকে উঠবে আপনার হয়তো 7টার পরে, কেউ 9টায়, কোথাও 9:30, কেউ 10টা, ওরকম উঠতে পারে। এখন 9টা 10টা উঠে তো কেউ তার সাধারণত রেস্টুরেন্টে যায় না, সাধারণত বলছি। আবার অনেকে হয়তো ফ্রেন্ডরা মিলে কথা বলছেন, চল কালকে ইয়েতে যাবো, ওই যে ব্রেকফাস্ট করতে যাব আপনার বনানীতে, কি যেন আছে নামটা মনে আসছে না, ওইখানে যাব। তো ওগুলো স্টার স্টার বনানী স্টারে, ওগুলো ডিফারেন্ট পার্ট। কিন্তু নর্মালি আমরা কি করি? আমরা নর্মালি যখন এই যে সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্টটা ঘরে করি, মানে একটু লেটে ব্রেকফাস্ট করে সবাই। এবং যেহেতু লেটে উঠে ঘরের মানে লোক থাকলে উনি আসছে লেটে, বা যদি নিজেরা রেডি করি তখন দেখা যায় কি, আর ওই যে অন্য সময় পরোটা রুটি ভাজলেও কালকে দেখা যাবে কি পাউরুটি পরোটা ভাজছে, পাউরুটি সেকছে, বাটার টাটার করছে। অনেকে আবার ধরেন আমার বাসায় একটা খুব কমন হচ্ছে, আমরা প্রায় ফ্রাইডেতে নান রুটি, নান যেটাকে বলে তন্দুরি রুটি, তন্দুরি রুটিটা কিনে এনে, আমার পার্সোনালি পছন্দ, আমি 6 দিন রুটি খাই না সকালে, আহ, ভাজি পাতা পুতা খাই আর কি, ফ্রাইডে খাই মাঝে মাঝে, আমি আমার ছেলে সহ। তাহলে ওইটা হলো হচ্ছে কি একটা কালচার আর কি, ওয়ান কাইন্ড অফ কালচার। এখন এই কাজটা কখন করছে? তাহলে আপনি দিন শেষে আপনার 1টা বাজে খিদা পায় না। মেইন পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি, যেহেতু সকালে লেটে উঠে লেটে ব্রেকফাস্ট করছেন, আপনার খিদাটা পাবে কোথায়? দুপুর 2টার দিকে, 3টার দিকে, তাই না? কালকে। এবং ওই সময় তো আসলে রেস্টুরেন্টে সাধারণ, আমি বারবার বলছি সাধারণতার কথা বলছি। এখন এই জিনিসটা তো ইও বুঝে, বিজনেসম্যান ওরাও বুঝে, ওরাও তো কম বুঝে না। এখন ও জানে কালকে সকালের দিকে ওদের রেস্টুরেন্ট ফাঁকা যাবে। আমার কাছে দেখলাম আপনার বনানী না, গুলশান 2 নম্বরের মোড়ে একটা হোটেল আছে, নামটা মনে নেই, ক্রাউন প্লাজা বোধহয়, গুলশান 2 নম্বরের মোড়ের উপরেই। ওই হোটেল থেকে, মানে ওদের রেস্টুরেন্ট থেকে আমার কাছে দেখি, রেস্টুরেন্ট থেকে আমার কাছে না, ব্যাংক থেকে আমার কাছে SMS আসছে, কালকে 5ই জুলাই আপনার বাই ওয়ান গেট থ্রি, মানে একটা কার্ডে একটা একটা লাঞ্চ কিনে 3জন খেতে পারবো, মাত্র 5,775 টাকার, না 5,777 টাকায় কিছু একটা। মানে কারণটা হচ্ছে নর্মালি আপনি গেলে বাই ওয়ান গেট ওয়ান অথবা বাই ওয়ান গেট টু, কিন্তু কালকে দুপুরের জন্য ফর দা দুপুরে, হয়তো দুপুরে, আমি তো অফার গুলো জানি না, কিন্তু মেসেজটা যেটা দিয়েছে কালকে দুপুরে বাই ওয়ান গেট থ্রি। তার কারণ ও জানে ওর যে রান্না করার ওটাই করবে, ও যদি 30 জনের রান্না করে ওটা আসলে 50 জনই খাবে, সুতরাং ওর যত লোক হবে ওর খাওয়া তত কম নষ্ট হবে। এবং রেস্টুরেন্টে লোক আসবে, লোক জমজম করবে, গুম গুম করবে, ছবি তুলবে, ফটো তুলবে, এটাই ওর ব্যবসা। এবং ওই রেস্টুরেন্টে আমি খেয়েছি, অফিসিয়ালি কয়েকটা আমাদের প্রোগ্রাম ছিল, ওই রেস্টুরেন্টে খাওয়া ভালো না, বোগাস টাইপের খাওয়া। কিন্তু ওই যে রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট কিন্তু এটা, ধরুন আপনি এরকম একটা এনভায়রনমেন্ট, আপনার তখন চিন্তা করলেন কি আমরা ফ্যামিলি মেম্বার যেতে পারি, ফ্রেন্ডরা মিলে যেতে পারি, কলিগরা মিলে যেতে পারি, মানে 3জন মিলে 6,000 টাকা, সবাই 2,000 করে দিলাম, 3 ঘন্টা বসলাম, দুপুর 1টা বাজে গেলাম, 3টা 4টা পর্যন্ত গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আপনি কেন যাচ্ছেন? টু বাই, ইউ বাই ফিলিংস, পিপল বাই ফিলিংস, পিপল বাই স্ট্যাটাস। কেন আপনি ওয়েস্টিনে বসে খাওয়ার সময় ফটো তুলে বলেন অ্যাট ওয়েস্টিন? কেন বলেন আই এম এট শেরাটন? কেন আপনি নর্মালি একটা অন্য দোকানে বসলে এটা আমরা করি না? মানে আপনি বলতে ব্যক্তি, আপনার কথা না, আমি হিউম্যানের কথা বলছি। কেন করি না? কারণ যখন ও বলছে আমি শেরাটনে আসছি, তখন ইট গিভস দেম আ স্ট্যাটাস, একটা স্ট্যাটাস দেয়। আবার এই ধরনের এনভায়রনমেন্ট আমাদেরকে একটা কমফোর্ট দেয়, একটা আইডেন্টিটি দেয়, এক্সপেরিয়েন্স দেয়। তাহলে আমরা বিজনেস সাইকোলজিতে এই ওয়াই গুলো নিয়ে আমাদের অনেকগুলো কাজ আসবে। পিপল, এটার ক্ষেত্রে একটা খুব কমন একটা ডায়লগটা হচ্ছে পিপল বাই হোয়াট, the art of making people feel something before they buy anything. People feel something before they buy anything, এটা হচ্ছে একটা খুব কমন একটা ট্রুথ। আচ্ছা, তারপরেরটা হলো এখানে 3টে সাইকোলজিক্যাল ট্রুথ আমরা একটু ডিসকাস করি। প্রথম সাইকোলজিক্যাল ট্রুথ হচ্ছে, যদি আমরা দাবি করি আমি খুব লজিক্যাল মানুষ, আমরা লজিক্যালি ডিসিশন নিই, অ্যাজ এ হিউম্যান আমরা সবাই কিন্তু এটা দাবিটা করি, কিন্তু রিয়েলিটি হচ্ছে
আমরা বাই করি বেসড অন আওয়ার ইমোশনাল ফিলিংস, বেসড অন আওয়ার ইমোশন। লজিকে আমরা কেউই বাই করি না, খুব কেউই বলবো না, কেউই বললে তো আবার শতভাগ হয়ে যায়, শতভাগ না কিন্তু 70 to 80% পিপল বাই বেসড অন দেয়ার গাট ফিলিং, বেসড অন। এবং পিপল ডোন্ট রেজিস্ট চেঞ্জ, দে রেজিস্ট আনসার্টেনটি। পিপল আনসার্টেনটিকে রেজিস্ট করে, চেঞ্জ। আপনি দেখবেন চেঞ্জ ম্যানেজমেন্ট বলে একটা বড় ইস্যু আছে, আর্ট কার এডিকে এগুলো কতগুলো প্রসেস আছে, কিন্তু এইখানকার মেইন পয়েন্টটা হচ্ছে এই যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর। এই ধরনের বিজনেস সাইকোলজিতে আপনি পিপলকে চেঞ্জ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ও আসলে চেঞ্জ করা যায়, কারণ ও আসলে চেঞ্জ হতে চায় না তা না, ও আনসার্টেনটিকে ভয় পায়। ওকে যদি আমরা আনসার্টেনটিতে দেখাইতে পারি সার্টেনটি, তখন সে রেজিস্ট করবে না। কারণ ফিয়ার, আনসার্টেনটি এবং লস অফ কম্পিটেন্স এগুলোকে মানুষ ভয় পায়। পিপল রিমেম্বার হাউ ইউ মেড দেম ফিল, নট হোয়াট ইউ সেড। আপনার কাছে যখন কেউ আসলো, আপনি যখন এই লোকটার কাছে গেলেন, আপনার কাছে একটা কফি চাইলেন, উনি আপনার কাছে একটা হেসে সুন্দর করে বললেন স্যার আপনি এটা করছে, তখন আপনি বললেন কি আমি তো এটা চাই না, আপনার এখানে চিনি দিলেন কেন, আমি তো চিনির কথা বলি নাই। উনি তখন সুন্দর করে আপনাকে বললেন স্যার মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই স্যার, আমি আপনাকে এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। উনি আপনার কফিটা নিয়ে আপনাকে আরেকটা কফি এনে দিল, হয়তো এই ছেলের পকেট থেকে হয়তো টাকাটা দিলেও দিতে হইতে পারে, সেই যে করে দিচ্ছে। আপনি কিন্তু এটা মনে রাখবেন, খেয়াল করেন আমাদের সাথে যেই দোকানগুলোতে দোকানদাররা ব্যবহার ভালো করে, হেসে কথা বলে, সুন্দর করে ইয়ে করে, আমরা কিন্তু ওদের থেকে প্রোডাক্ট কিনি। অনেক সময় ওরা বেশি দামে বেচে, আমরাও বুঝি, তাও কিনি। তাও কেন কিনি? কারণ ওই যে বললাম, আমরা পিপল রিমেম্বার হাউ ইউ মেড দেম ফিল, নট হোয়াট ইউ সেড। আমরা কি বলি এটা জানা। এখানে আমি আপনাদেরকে এই স্টেজে এসে দুটো অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো। অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর কারণটা হচ্ছে একটু দেখানোর জন্য। অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনার বিদেশে যখন ওরা অ্যাড করে, ওরা অ্যাডভার্টাইজ গুলো কিভাবে ক্রিয়েট করে, ওরা কোনোখানেই আপনি কিনুন, আপনি করুন এরকম কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে না। প্রথম যে অ্যাডটা দেখাচ্ছি আমি, আমি পুরোটা দেখাবো না, আগে অ্যাডটা একটু দেখি আমরা। আমি একটু আমার ভিডিওটা অফ করি, তাহলে আপনার হয়তো ফুল স্ক্রিন পাবেন। Guess what I just got? I used to be spellbound in your arms. Hello again. Hi. That's a big phone. With all of your conniving, you lost your charm. You built a flame that warms my heart, but your lying and cheating has torn us apart. You gotta send me that pic. And I'm moving on. I'm gonna find somebody out there. করেন, এটা একটা স্যামসাং এর অ্যাড এবং 2007 সালের অ্যাড। ওই অ্যাডে দেখেন কোনোখানে সেই স্যামসাং ফোন কিনুন, স্যামসাং ফোন ভালো, স্যামসাং ফোন এটাই ধরনের কোনো কিছু শো করে নাই। ও যেটা শো করলো, কি শো করছে, স্যামসাং এর একটা ইয়াং চ্যাপ, সে বেরোচ্ছে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করছে। বাচ্চা কি করে, ওরা হ্যাং আউট করছে, পানিতে জাম্প করছে, পানিতে জাম্প করে পকেটে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা ভিজে গেছে, এই যে আমরা যেগুলো পড়েছি, চালে মোবাইল ফোনটা ঢুকায় দিল, ফ্রেন্ড সহ বান্ধবী সহ বসে বসে মুভি দেখছে, মুভি দেখতে দেখতে চার্জ চলে যাচ্ছে। এবং ফাইনালি সে কি করলো, এগুলো সবকিছু সলিউশন হিসেবে সে একটা, শুধু এই একটা জায়গায় এসে আপনি দেখবেন ওরা একটা জায়গায় এখানে স্যামসাংটা শো করে, সেখানে কোথায় জানা, এই যে একটা প্যাকেট আসে এখানে সে স্যামসাংটা শো করছে, অন্য কোথাও সে স্যামসাং ট্যামসাং নিয়ে কোনো কথা বলে না। তারপর আরেকটা অ্যাড দেখেন, এই অ্যাডটা দেখে আদৌ বোঝা যায় কিনা এটা কিসের অ্যাড, একটু দেখেন তো অবস্থাটা। আগে আমি একটু সাউন্ডটা চেক করি।
আচ্ছা, যতটুকু দেখলেন, কারো কোনো কেউ যদি আগে না দেখে থাকেন, কেউ কি বলতে পারবেন অ্যাডটা কিসের আসলে? না, আমি বুঝতে পারি নাই কি মানে ধরনের অ্যাড এটা। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি, তারপর দেখেন বোঝা যায় কিনা। মেক ইয়োর ভ্যাকেশন বলতে ভ্যাকেশনটাকে ইয়ে করেন। আচ্ছা, এই আবার বন্ধ হয়ে গেছে বোধহয়। আইফোনের অ্যাড, এই অ্যাডটা হচ্ছে আইফোনের, পুরো কোনোখানে সরাসরি কোনো আইফোনের কিচ্ছু বলে না। এটা হচ্ছে আইফোন 11 প্রো যখন সে মার্কেটিং করলো, মার্কেটে আসলো, মার্কেটে আসার সময় ওরা এই অ্যাডটাই ছাড়ছে। অ্যাডে মেনলি কি দেখালো, ইয়াং চ্যাপ ছেলেমেয়েরা বাচ্চারা খেলছে, এটা করছে, মনে হচ্ছে একটা মুভি করছে বরফ টরফের মধ্যে। কারণটা কি, ও বলছে তুমি তোমার ভ্যাকেশনকে মেমোরেবল করো উইথ আইফোন, শর্ট অন আইফোন 11 প্রো দিয়ে, মানে তোমার 11 প্রো দিয়ে। এটা ছাড়া আপনার যদি ইউটিউবে সার্চ দেন, আপনি শুধু লিখবেন আইফোন এবং স্যামসাং এর রাইভালরি, ওরা কে ককে কিভাবে কতগুলো মক টাইপের ইয়ে ছিল কল্পনা করা যায় না, মানে এক্সেলেন্ট টাইপের সব অ্যাড ওদের জায়গাটাতে। আমরা অ্যাড তো আর বানাবো না, আমরা অ্যাড থেকে নলেজটা নিতে চাই। অ্যাড এর নলেজটা হচ্ছে কি, আইফোন এক সময় মার্কেটে যে জায়গাতে ওদের অবস্থানটা ছিল, এটা হচ্ছে কর্পোরেট অ্যাড। আইফোন ইউজ করে কারা? বুড়ারা, বুড়ো লোক আইফোন ইউজ করে। ইয়াং চ্যাপরা কি ইউজ করে? ইয়াং চ্যাপরা ইউজ করে স্যামসাং। তখন স্যামসাং বানাতো বুড়ো, মানে লাইন ধরে দেখাতো। আইফোন আসলে সবসময় কি হয়, এখনো হয়, আপনার লাইন ধরে দাঁড়িয়ে থাকে ডে ওয়ানে, দোকানের বাইরে লাইন থাকে, আগের দিন রাত থেকে লাইনে থাকে, তারপর ওপেন হয়, লোকজন তাড়াহুড়ো করে ঢুকে আইফোন কিনতে থাকে, আইফোনটা সেল হয়ে যায়। তখন ওই স্যামসাং অ্যাড বানাতো, আইফোনের রিলিজ হয়েছে, এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, এখানে সব বুড়ারা, আঙ্কেলরা। এবং ওই আঙ্কেলদের মাঝে একটা ইয়াং চ্যাপ ছিল, তখন আসছে হি হি, ওকে দেখে হাসছে, তুই মানে তুই আইফোন কিনবি, হা হা হা, বুড়া। তখনও আবার পকেট থেকে বের করে দেখায় ওর কাছে স্যামসাং। তারপর বলে কি, আমি আমার বাবার জন্য লাইনে দাঁড়িয়েছি, আমার বাবার জন্য ফোনটা কিনবো। তখন ওরা বলছে আবার হাই ফাইভ দিচ্ছে, মানে আইফোনটা ইউজারকে, আইফোনের ইউজার হচ্ছে বুড়া মানুষ। তখন ওরা স্যামসাং কি করলো, আইফোনের একটা জায়গাতে টাচ করলো, তখন আইফোনকে তো সার্ভাইভ করতে হয়। তখন আইফোন আবার এই ধরনের জায়গায় গেল। আইফোন হচ্ছে ইয়াংদের, ইয়াংরা যে মেমোরি রাখতে চাই এই জায়গাতে। এবং আইফোনে যেটা হয়, পিপল বাই আইডেন্টিটি, যারা আইফোন ইউজার ওদের মধ্যে দেশের বাইরে একটা বড় ইস্যু থাকে, আই এম ক্রিয়েটিভ। আমাদের দেশে যেটা থাকে, আমাদের দেশে ক্রিয়েটিভ খুব বেশি ইউজ করে না। আমাদের দেশে আইফোনটা একটা স্টার্টার, আনডাউটেডলি আইফোনটা একটা স্টার্টার। আপনার বিএমডাব্লিউ থেকে আপনার জাপানিজ হন্ডা, হন্ডা কিন্তু অনেক ভালো গাড়ি কম্পেয়ার যদি করেন বিএমডাব্লিউ এবং হন্ডার মধ্যে। বাট বিএমডাব্লিউ আপনাকে যেই স্ট্যাটাসটা দিবে, আপনার হন্ডা ওই স্ট্যাটাসটা দিবে না, কারণ হন্ডা নিজেকে ওই স্ট্যাটাসের জায়গায় পৌঁছাইতে পারে নাই না, ইচ্ছা করে করে নাই। আপনার বিএমডাব্লিউ কি জানে না, বা মার্সিডিজ কি জানে না, ওরা যদি একটা 25 লাখ টাকা দামের গাড়ি মার্কেটে ছাড়ে, ওর অনেক গাড়ি সেল হবে। আমি আপনিও বিএমডাব্লিউ মার্সিডিজ চালাবো, কিন্তু ও এটাও জানে যে মুহূর্তে আমি আপনি বিএমডাব্লিউ চালানো শুরু করব, ওই মুহূর্তে একটা গ্রুপ অফ পিপল আর বিএমডাব্লিউ চালাবে না, তখন ওদের কাছে এটা হচ্ছে কি মাস পিপল, কারণ তখন আমার স্ট্যাটাস বাড়বে কিন্তু ওর স্ট্যাটাসটা কমবে। তাহলে এখানে লোকজনের সাইকোলজিতে, আপনি যে কোনো বাইং ডিসিশনে বা কিছু জায়গাতে সবখানে একটা সাইকোলজিক্যাল পার্ট থাকে। তাহলে পিপল বাই আইডেন্টিটি, আইফোনের ক্ষেত্রে, কোকা কোলার ক্ষেত্রে পিপল বাই হ্যাপিনেস, পিপল হ্যাপিনেস কিনে। আর নাইকির ক্ষেত্রে পিপল বাই মোটিভেশন, নট শুজ। আমি জাস্ট এই অ্যাডটা দেখাবো না পুরোটা, আমি একটু আপনাদের, এটা হচ্ছে নাইকির একটা অ্যাড, কিন্তু অ্যাডটা যদি একটু দেখেন, মানে এই এখানে যেটা হচ্ছে, আমি নেট থেকে চালালে হয়তো সাউন্ড আর একটু বেটার আসতো, এখন এটা ডাউনলোড করা সাউন্ডটা একটু আসছে। অ্যাডটা দেখেন, মানে এটা 2 মিনিটের অ্যাড, আমি 20-30 সেকেন্ড দেখাবো, একটু বোঝার জন্য।
If people say your dreams are crazy, if they laugh at what you think you can do, good. Stay that way. Because what non-believers fail to understand is that calling a dream crazy is not an insult. It's a compliment. Don't try to be the fastest runner in your school or the fastest in the world. Be the fastest ever. Don't picture yourself wearing OBJ's jersey. Picture OBJ wearing yours. Don't settle for homecoming queen. যেটা বললাম, আপনার দেখেন নাইকির কোনোখানেই ওদের অ্যাড গুলোতে কিন্তু ওরা হাইলাইট করে মোটিভেশন, এবং এই মোটিভেশন দেখে কিনে, এবং এইচআর এর অ্যাড আছে আপনার নাইকি, অ্যাডিডাস, ওদের কিন্তু এইচআর ডিপার্টমেন্টেরও অ্যাড করে, যেখানে পিপল হায়ারিং এর জন্য, মানে পিপল হায়ারিং এর অ্যাড গুলো যদি দেখেন আপনার মনে হবে আমি আজকে গিয়ে জয়েন করবো নাইকিতে বা অ্যাডিডাসে। এটাকে বলা হয় ব্র্যান্ডিং, এমপ্লয়ি ব্র্যান্ডিং। এই জায়গায় তো কিন্তু ওরা এক্সেলেন্ট লেভেলে কিন্তু পৌঁছে গেছে আর কি এখানে। তাহলে এখানে আমরা যখন বিজনেস সাইকোলজি যে কার্ডগুলো বলছি, এই জিনিসগুলো যখন আমাদের মানে এখানে মানে লাইনটা হচ্ছে এরকম, এভরি বিজনেস প্রবলেম ইজ এ হিউম্যান প্রবলেম। আপনার বিজনেসের যখন যে কোনো প্রবলেম হয়, এই জায়গাটা এটা আসলে হিউম্যান প্রবলেম। হিউম্যান প্রবলেম অর্থ আমি যার সাথে কাজ করছি এটা না, এটা হচ্ছে আমি ঠিক যেই জায়গায় আমার সেল করা দরকার, যেই জায়গায় আমি বুঝা দরকার, ওই জায়গাতে আমরা কাজ করতে পারছি না। এবং যখন বিজনেস সাইকোলজিটা বুঝে তখন আমাদের কি কি ইমপ্রুভ করে, আমাদের ইমপ্রুভ করে প্রথমটা হচ্ছে লিডারশিপ। আপনারা দেখবেন আমাদের কোর্সে প্রথম অনেকে হয়তো বলতে বিজনেস সাইকোলজির সাথে নিউরো লিডারশিপের অর্থটা কি। আপনি যে মুহূর্তে বিজনেস সাইকোলজি বুঝবেন, অটোমেটিক্যালি আপনার বিজনেস লিডারশিপ ইমপ্রুভ করবে। লিডারশিপ বলতে টিম লিডারশিপ আছে, প্রোডাক্ট লিডারশিপ আছে, এইচআর লিডারশিপ আছে, সব জায়গায় লিডারশিপ। আপনার মার্কেটিং ইমপ্রুভ করবে। এখানে যদি আমরা এটা সরাসরি মার্কেটিং কোর্স বলছি না, কিন্তু দিন শেষে এটা মার্কেটিং ঘেঁষাই। সেলস ইমপ্রুভ করবে, আপনি কার কাছে কি সেল করবেন, কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করবে, এমপ্লয়ি পারফরমেন্স ইমপ্রুভ করবে। এই সবগুলো তখন ইমপ্রুভ করে যখন আমরা বিজনেস সাইকোলজিটা বুঝি। এই জায়গায় আমি একটা ছোট একটা ইয়ার শেয়ার করে আমি বন্ধ করে দিচ্ছি আজকে। এটা হচ্ছে দেখেন আমরা কিন্তু খুব ইউজ করি এখন জেনজি জেনজি জেনজি, আমরা খুব তসবি গুনি, তাই না? সবাই বলছি জেনজি। এখন এই জেনারেশন, এই টার্মটা বা নামগুলো এগুলো কোথা থেকে আসছে? এগুলো কোনো না কোনো একটা পার্ট থেকে তো আসছে। এটা শুরু হয়েছিল কিন্তু সেই প্রথম 1928 থেকে 45 সালে। এবং আরেকটু বলি, এই ভাগগুলো করেছে কারা? এই ভাগগুলো করেছে নট সাইকোলজিস্ট, নট এইচআর, এই ভাগগুলো করেছে মার্কেটিং। মার্কেটিং পিপলই ভাগ করেছে এই সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার্স, জেনএক্স, মিলেনিয়াল, জেনজি, এই নামগুলো ভাগ করেছে ফ্রম মার্কেটিং পিপল। ওয়াই? টু সেল প্রোডাক্ট। ওকে প্রোডাক্ট সেল করতে হবে। আমাকে যেভাবে একসময় প্রোডাক্ট সেল করতো টু মি, এখন কিন্তু সে ওইভাবে প্রোডাক্ট সেল করলে আর হবে না। আমাকে যেভাবে প্রোডাক্ট সেল করেছে, আমি কোথাকার লোক, আমি হয়তো কিছু জায়গায় জেনএক্স, কিছু জায়গায় আমি জেন ওয়াই। জেন ওয়াই কে অনেকে মিলেনিয়ালও বলে, মানে জেন এক্স বা জেন ওয়াই, এই জায়গার মাঝামাঝি আমি কোথাও একটা আছি। তাহলে এখন জেন জি যারা আছে ওরা তো আমার ওই জায়গায় থাকবে না। আবার পিপল ডিফারেন্ট, ওদের থিঙ্কিং ডিফারেন্ট, ওদের চাওয়া ডিফারেন্ট, ওদের কথা বলা ডিফারেন্ট, ওদের চাকরির নিডও ডিফারেন্ট, তাই না? আপনি জেন জি কে যদি চাকরি দিয়ে 2 বছর এক কোম্পানি রাখতে পারেন, ইউ আর হাইলি লাকি, আপনি অনেক লাকি ম্যান। আবার জেন ওয়াই, জেন ওয়াই আপনার 3, 4, 5 বছর বেশি থাকে না। জেন এক্স যারা, মানে জেন এক্স জেন ওয়াই যারা, জেন ওয়াই এর বেশিরভাগই হচ্ছে 5 বছর। আমাদের বর্তমানে যারা মাঠে ফিল্ডে কাজ করছে, যাদের বয়স হচ্ছে আপনার অন এন এভারেজ 45 অ্যাভাব বা 40 ওইরকম লেভেলে যারা আছে, আপনি দেখবেন এদের সবার সিভি যদি নেন, আপনার সবাই 5 বছর 5 বছর 5 বছর 5 বছর জব করেছে। মানে একটা কোম্পানিতে ঢুকে 5 বছর থাকে, ওটা ছেড়ে দিয়ে আরেকটা কোম্পানিতে যায় 5 বছর করে ছেড়ে দেয় ওরকম। আর জেনজির হয়তো দেখবেন সে জবেই ঢুকলো আজকে 2 বছর, 2 বছর অলরেডি 3টা বা 4টা জব হয়ে গেছে। এদের থিঙ্কিংটা ডিফারেন্ট। এই ভাগটা, এটা নিয়ে আমরা একটু ডিটেলস আলাপ করবো যখন কোর্সে যাবে। কিন্তু এই পার্ট গুলো কোথা থেকে আসছে? এই পার্ট গুলো আসছে ফ্রম মার্কেটিং। এই পার্ট গুলো কিন্তু মার্কেটিং এর পিপল সেল করার জন্য, এটা সেল করার জন্য আসছে। আপনার সাইলেন্ট যে গ্রুপটা, সাইলেন্ট জেনারেশন, ওরা ছিল লয়াল, ওরা যে কোনো কিছুতে ওরা লয়াল ছিল। আপনার বুমার্স যে গ্রুপটা আছে, ওরা ছিল হার্ড ওয়ার্কিং। আজকে পৃথিবীর অনেক কিছু কিন্তু ক্রিয়েট করেছে বুমার্সরা।
আপনি এই যে ইন্টারনেট বলেন যাই বলেন এগুলো কিন্তু ব্যাক এন্ডে বুমার্স, কারণ ওরা একসময় হার্ড ওয়ার্ক করে একটা বিল্ড দাঁড় করিয়েছে, পরবর্তী জেনারেশন ওটাকে টানছে, টেনে নিয়ে যাচ্ছে ফার্স্টে। মানে ফাউন্ডেশন যদি বলেন বুমার্সরা ক্রিয়েট করেছে। ওরা হার্ড ওয়ার্কে বিশ্বাসী, পরিশ্রমে বিশ্বাসী। জেন এক্স রেজাল্টে বিশ্বাসী, লাভ রেজাল্ট। আবার মিলেনিয়ালসরা আপনার পারপাসে বিশ্বাসী, ওদের কথা হচ্ছে পারপাস থাকলে ওদেরকে পারপাস ছাড়া আপনি কাজ করাতে পারবেন না। আবার জেন জি যেটা, ওরা কিসে বিশ্বাসী ওটা ওরা জানে, কিন্তু ওরা ফ্লেক্সিবিলিটি চায়, ওরা টেকনোলজি চায়, এবং ওরা ইম্প্যাক্ট এন্ড ড্রাইভ এনগেজমেন্ট চায়। আমি একটা কথা সবসময় বলি, আমি এইচআর থেকে বের হয়ে গেছি একদম ফর্মালি 2018 সালে। আমি 2012 থেকে 18 পুরোপুরি এইচআর এ কাজ করেছি, 12, 13, 14, 15, 16, 17, 18। আমাকে যদি বলেন আমি 2015-র আগে আপনার কোম্পানিতে কেক কাটা, বার্থডে সেলিব্রেট করা, যে কোনো এমপ্লয়ির সবাই মিলে হ্যাপি বার্থডে বলা, বা হ্যাপি বার্থডে দিনে এইচআর থেকে একটা চিঠি দেওয়া, যে যার বার্থডে সবাইকে জানানো হি ইজ এ হ্যাপি বার্থডে অন বিহাফ অফ দ্য কোম্পানি, উই আর উইশ ইউ হ্যাপি বার্থডে, এবং ও খুশি হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু 2012-15 আগে খুব একটা ছিল না। এগুলো কিন্তু এর পরপরই আসছে। কেন? কারণ এই যে জেন ওয়াই, মিলেনিয়াল বা জেন ওয়াই যেটা, ওদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। এবং এই জিনিসগুলো আপনি এখানে দেখবেন, ফেসবুক বলেন যাই বলেন, দে লাভ টু গেট ইট। এবং ওরা, আই এম ওভারওয়েলড বাই গেটিং সো মাচ বার্থডে উইশেস ফ্রম ইউ, থ্যাংক ইউ ফর ইউ। কিন্তু ও যদি বার্থডে ওই ফেসবুকে ওর যদি ওটা অফ রাখে, আজকে যে ওর বার্থডে কেউ যদি না জানে, ও সিঙ্গেল একটা বার্থডে উইশ পাবে না। কিন্তু ওর ওটা জানা না, ওর মনে হচ্ছে কি বাংলাদেশের সকল মানুষ ওকে বার্থডে উইশ করেছে, হি ইজ হ্যাপি, মোর দেন হ্যাপি, সে অনেক খুশি হয়ে যায়। তাহলে এই জায়গায় এই ধরনের, তাহলে ওদেরকে যখন আমার ধরেন আমার কোর্সের ক্ষেত্রে যদি বলি, আমরা কি করি এখন, আমরা ছবি দিয়ে দিই যখন কোর্স কমপ্লিট হয়, ফটো দিই, ফটো দিয়ে বলে কি আবার যে ইন্ডিভিজুয়াল ছবি যদি দিই এটা একবার শেয়ার করুন। ইভেন আপনি বিলিভ করেন, আমার দুই একটা মানে আমার পেজে যেগুলো ছবি দেওয়া হয়, মানে ধরুন রেজাল্ট বের হলো, ওরা পাস করেছে, ছবি দেওয়া আছে, ওই ছবির উপরে মনিটাইজেশন পর্যন্ত হয়ে গেছে আমাদের, মানে কন্টেন্ট মনিটাইজেশনে ওখানে পয়সা পর্যন্ত জমা হয়ে গেছে। মানে বিলিভ করেন আর না করেন, মানে জাস্ট ছবি দেওয়া আছে, এই লোকগুলো আমার এই কোর্সটা করেছে, মানে ওটা ওই পরিমাণ ভিউ হয়, ওই পরিমাণ শেয়ার হয়, ওই পরিমাণ কথাবার্তা হয়, ওটাতে কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যায়। কারণ লাভ ইট, ওরা এটা খুব পছন্দ করে। জেনজিও পছন্দ করে, জেনজি আবার একটু অন্যরকম, জেন এক্স আবার, জেনজি আপনার জেনজি দে লাভ টু হ্যাভ দ্য গেট টুগেদার, খাওয়া দাওয়া হবে, রেস্টুরেন্টে যাবে, সবাই গল্প করবে, ফান করবে, ওরা কিন্তু আবার ওগুলো খুব পছন্দ করে। এবং এই সবকিছু মিলে হচ্ছে এটা, জাস্ট আজকে আমরা একটা ইনগ্রেশন বুঝার জন্য বললাম। আমরা আগামী 11ই আগস্ট মঙ্গলবার টুইসডে থেকে, আমাদের আপাতত এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে এভরি টুইসডে রাত 9টা 15 থেকে 10টা 15। আই রিপিট ওয়ার টাইমটা আমি আবার বলছি, একসময় আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস টানতাম, এখন আমরা টানি না, কারণ থাকে না। আমরা 9টা 15 থেকে 10টা 15 আমাদের আপনাদের সাথে একটা 2 মাসের সেশন আছে। এই 2 মাসের সেশনে আবার আরো কিছু ইস্যু আছে। 2 মাসের সেশনে কিন্তু আমাদের টোটাল ক্লাস হচ্ছে 8টা, 8টার মাঝে 4টা লাইভ ক্লাস, 4টা রেকর্ড ক্লাস, একটা লাইভ ক্লাস, একটা রেকর্ড ক্লাস, ওটা নিয়ে আমরা সেশনটা ডিজাইন করেছি। যেখানে আমরা আসলে এই যে পার্টটা দেখালাম, আমরা এই ধরনের পার্ট গুলো নিয়ে, যেখানে আমার বিজনেস এর প্ল্যানিং, বিজনেস সেটিং, সাইকোলজি কি, বিহাইন্ডে কি, মানুষ কি চায়, এগুলোর উপর বেস করে আপনাদের ছোট ছোট কিছু অ্যাসেসমেন্ট থাকবে, কিছু অ্যাসাইনমেন্ট, পরীক্ষা প্রশ্ন উত্তর থাকবে না, এমসিকিউ এমসি ওইসব না। জাস্ট আপনাদেরকে ফ্রি ধরেন একটা কেস স্টাডি টাইপের দেওয়া হলো, আপনারা কেস স্টাডিটাকে নিয়ে কিছু কি বলে আপনারা চিন্তা ভাবনা করলেন, ব্রেন স্টর্মিং করলেন, রেজাল্ট দিলেন, দ্যাটস অল। ওইটুকু হচ্ছে আমাদের ইয়ে। এবং ওইটার উপর বেস করে আমাদের সেশন গুলো কন্ডাক্ট হবে। এবং আপনারা যারা ইন্টারেস্টেড, আমি রিকোয়েস্ট করবো নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ যদি শুরু করে দেন, আমরা নেক্সট উইকে আমরা এটা লাইভ ক্লাসটা ইনশাল্লাহ শুরু করবো 11 তারিখ থেকে। এবং শুরু হলে তখন আমরা ফুল শিডিউল দিয়ে দিব, যেটা বললাম 4টা লাইভ ক্লাস হবে, 4টা রেকর্ড ক্লাস হবে। এটা ছিল আমাদের আজকের একটা ছোট ওরিয়েন্টেশন। আপনাদের যদি এটার উপর বেস করে কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে অসুবিধা নেই, আপনাদের গ্রুপে আজকে ক্লাসেরটা রেকর্ড করা হয়েছে, যদি রেকর্ডের লিঙ্কটা আজকে হয়তো পাবেন না, কাল পরশুর দিকে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর তারপরে হলে যে কোনো প্রয়োজন হলে, যে কোনো কিছু হলে মুস্তাসিম সাহেব আছেন, ওনার সাথে আপনারা তাহলে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করি, দেখা হবে ইনশাল্লাহ হয়তো আগামী মঙ্গলবারে। আগামী 11 তারিখে ক্লাস কি, ওটা কি পেড ক্লাস করতে হবে আমাদের?
এটা তো পেইড কোর্স। আজকে একটা ওরিয়েন্টেশন সেশন ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। কোর্স ফি কত? ভাইয়া কোর্স তো ওটা 8,000 টাকা, রেগুলার ফি 10 টাকা, আমরা ফার্স্ট ব্যাচ হিসেবে 8,000 টাকা চার্জ করি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যদিও শেষের দিকে। জি প্লিজ ভাইয়া, নুরুল আলম ভাই। স্যার আমি স্যার খুবই খুবই ভালো লাগলো আপনার ডিসকাশনটা, প্লাস হচ্ছে আসলে আমি টপিকসটা থেকে বুঝতে পারিনি যে এটা এত ইসেনশিয়াল এবং নেসেসারি টপিকস হবে আসলে আমাদের জন্য। বিজনেস সাইকোলজি, তারপর নিউরো লিডারশিপ, এগুলো শুনে আসতেছিলাম অনেকদিন ধরে, বাট মানে আমি ইনরোল করার পরে যেটা বুঝলাম যে এটা আসলেই খুবই খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস আমাদের জন্য। তো আশা করা যায় একটা ভালো জার্নি হবে স্যার আপনার সাথে, এবং ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো জার্নি হবে, এনজয় করবেন আশা করি। ইনশাআল্লাহ স্যার। জি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ। জি, আসসালামু আলাইকুম।